প্রধানমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক। আন্তর্জাতিক চুক্তি হওয়ার আগে জাতীয় সংসদে আলোচনা হওয়া উচিত, গবেষণা সংস্থা টিআইবির মত। ট্যানারির বর্জ্য দিয়ে মাছ ও মুরগির খাবার তৈরি করা যাবে না, হাজারীবাগের পুনরাবৃত্তি যাতে সাভারে না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারের বৈঠকেও তিস্তার পানি বন্টন চুক্তি, গঙ্গা ব্যারেজ প্রকল্প বা অববাহিকা ভিত্তিক পানি ব্যবস্থাপনার বাস্তবায়ন বিষয়ে বাংলাদেশ কোনো সুনির্দিষ্ট সময়সীমা না পেলেও সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেছেন তার আর হাসিনার সরকারই দ্রুত তিস্তার পানি ভাগাভাগির সমাধান করতে পারবে। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানিয়েছেন দুই দেশের মধ্যে ৩৬টি সমঝোতা স্মারক চুক্তি এবং এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর স্বাক্ষরিত হয়েছে। এবারেই দুই দেশের মধ্যে কোনো একটি শীর্ষ বৈঠক থেকে সর্বোচ্চ সংখ্যক দলিল স্বাক্ষরিত হলো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাক্ষরিত ২২টি সমঝোতা স্মারক ও চুক্তির তালিকা প্রকাশ করেছে। তা থেকে জানা যাচ্ছে যেই প্রতিরক্ষা চুক্তি নিয়ে দুদেশে বিপুল জল্পনা হয়েছে তা শেষ পর্যন্ত ৩টি সমঝোতা স্মারকে রূপ পেয়েছে এবং ওগুলোতে প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো এবং প্রশিক্ষণ ও গবেষণা সহযোগিতার পাশাপাশি এই খাতে সামরিক কেনাকাটায় ভারতের ৫০ কোটি মার্কিন ডলার ঋণের কথা বলা হয়েছে। সব মিলিয়ে খুব চমৎকৃত কিংবা উদ্বিগ্ন হওয়ার মতো কোনো দলিল দুই তরফে স্বাক্ষরিত না হলেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী পদের তদবিরে পাশে থাকার কথা যেমন বাংলাদেশ বলে এসেছে, তেমনি ভারত পেরিয়ে ভুটান, নেপালের সঙ্গে কানেক্টিভিটি, বাণিজ্য এবং বিদ্যুৎ ও জ্বালানি সহায়তার জন্য আঞ্চলিক সহযোগিতার দ্রুত বিস্তারে বাংলাদেশের আগ্রহে ভারতের অঙ্গীকার পাওয়া গেছে। আবারও যৌথ বিবৃতিতে দুদেশের নেতা বলেছেন ভ্রাতৃত্বের বন্ধন, সার্বভৌমত্ব ও আস্থার উপর প্রতিষ্ঠিত দুদেশের এই সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের চেয়েও বেশি। কি পাওয়া গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল আলোচিত এই ভারত সফরে? সেই বিশ্লেষণে আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক পররাষ্ট্র সচিব শামশের মুবিন চৌধুরী বীর বিক্রম এবং সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস। স্বাগত আপনাদের তিনজনকেই। আবুল হাসান চৌধুরী, আপনাকে দিয়েই যদি শুরু করি, এই যে যৌথ ঘোষণায় এমন একটি কথা বলা যে এই সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের চেয়েও বেশি, চীনকে মাথায় রেখে ইসটা বলল? না, আমি আশা করব যেটা ইতিহাসকে মাথায় রেখে বলা হয়েছে, কারণ যে কথাটা এই কয়েকদিন ধরে আমরা সকলেই আলোচনা করছি, একটা স্বাধীন সার্বভৌম দেশের সব দেশের সাথেই সম্পর্ক থাকে এবং প্রচেষ্টা থাকে সম্পর্কটা যেন সুন্দর, ইতিবাচক হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরে যাবার আগে যে প্রতিবেদনটা লেখেন এবং যেটা ভারতের হিন্দু পত্রিকায় প্রথম ছাপা হয়, সেখানে কিন্তু তিনি একটা মেসেজ দেবার চেষ্টা করেছেন। তিনি বঙ্গবন্ধু স্বাধীনতা হবার মাত্র কিছুদিনের ভিতর যেটা বলেছিলেন যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এবং বাংলাদেশের মতো একটা দেশ আয়তনের দিক থেকে যাই হোক আমরা বিরাট বিশাল ১৬ কোটির দেশ, সকলের সাথে আমরা বন্ধুত্ব চাই। এবং যেখানে ওই উদ্বিগ্নের একটা ব্যাপার ছিল এবং আমার নিজেরও ছিল, সেটা হচ্ছে যে অবশ্যই যে সমস্ত চলমান ব্যাপার, যেমন আদান প্রদান হচ্ছে, তথ্য আদান প্রদান হচ্ছে, প্রশিক্ষণ হচ্ছে, আমাদের দেশের সেনাবাহিনী সদস্যরা যাচ্ছেন, ওখান থেকে আসছে, কিন্তু এর বাইরে এমন কিছু যেটার দ্বারা আমরা ভারতের অথবা আমাদের কারণে ভারতের যেটার সম্ভাবনা খুবই কম, সেই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, আমাদের সার্বভৌমত্ব সিদ্ধান্তের নীতির ক্ষেত্রে কোনো টানপোড়েন দেখা যায়। একটু আশ্বস্ত হওয়ার ব্যাপার অবশ্যই আছে, যেটা সমঝোতা স্মারক, যেটা আমার মনে হয় যেটা চলমান সেই বিষয়ের উপর। তারপরেও বিস্তৃতভাবে এখনই বলা যাচ্ছে না, আবার কয়েকদিন পরে হয়তো সুযোগ হবে, কারণ সেই জিনিসটা আসবে। একটা আশা তো থেকেই গেল যে আপনি যদি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে আমাকে একটা জিনিস পরিষ্কার করেন যে ভারতের, মানে আমরা এখনো যা জানি, এতদিনও যা জল্পনা করছিলাম মূলত ভারতীয় গণমাধ্যমের তাদের কথায় বিশ্বস্ত সূত্র থেকে তারা জানছিল, তারা লিখছিল, আমরা আসলে তাই বলছিলাম। আর এখন আমরা যা বলছি তা আসলে বলছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটা তালিকা তারা দিয়ে দিয়েছে যে এই ২২টা মানে সমঝোতা স্মারক আর চুক্তি হয়েছে। আমাদের
নিয়মটা কি? মানে আমরা কেন কোন কোন চুক্তি হয়, কোন কোন এসওপি হয়, কোন কোন সমঝোতা স্মারক হয় আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পারি না? আমাদের শুধু ওয়েবসাইট নয়, আমি তো মনে করি যে পিপল আর টেকেন ইনটু কনফিডেন্স, সেটা সেই দেশের জনগণ শুধু নয়, সেই দেশের সরকারও উপকৃত হন। এবং আমরা তো এমন কিছু করতে চাই না রাগ ঠাক করে। ৭১-এর কথা বারবারই আমাদের যেতে হবে। বহু দেশের সাথে সম্পর্ক হয়েছে, কিন্তু সেই তালিকায় ভারত নাম্বার 1। তখন তো কোনো চুক্তি ছিল না, এটা তো কেউ জানতো না যে ৯ মাসের ভিতরে ১ কোটি উদ্বাস্তু যারা ওখানে আশ্রয় নিয়েছিলেন তারা আবার ফিরে আসবেন, আমরা স্বাধীন হব, জাতির জনক বঙ্গবন্ধু ফিরে আসবেন। সেই যে আস্থার কথাটা যেখানে বলা হয়েছে, আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। চুক্তি দ্বারা আবদ্ধ করে একটা দেশের সাথে আসল বন্ধুত্ব হয় না, আস্থা। এবং আস্থার জন্য তিস্তার কথা আসবেই, তার সাথে সাথে অভিন্ন ৫৪টা নদীর ব্যাপার আসবে সীমান্তে অগ্রহণযোগ্য, বেদনাদায়ক, দুঃখজনক, যা আমাদের দেশের লোকের যেভাবে প্রাণহানি হচ্ছে সেইটার ব্যাপার আসবে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চীনের সাথে কোনো সময় ভালো, কোনো সময় খারাপ, এই থাকা সত্ত্বেও চীন এবং ভারত আর দি লার্জেস্ট ট্রেডিং পার্টনার। ১০০ বিলিয়নের ঊর্ধ্বে, না এখন বোধহয় ২৫০-২০০ বিলিয়নের কাছাকাছি। সেখানে আমাদের যদি সমস্ত প্রোডাক্টও যায় 1% হবে না। এটা কেন? এই নন ট্যারিফ, প্যারা ট্যারিফ, এগুলোর দ্বারা আমরা কেন আক্রান্ত হব? আপনি কি হ্যাঁ বা নাতে আমাকে একটা উত্তর দেবেন? মানে আমি আসলে কৌতূহলী হয়ে এই প্রশ্নটা আবারও করছি আপনাকে, যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটা পিডিএফ ফাইলে এই লিস্টটা দেওয়া আছে। এমন নয় যে ক্লিক করলে আমি চুক্তি দেখতে পাচ্ছি, সেটাও একটা প্রত্যাশা ছিল সাংবাদিক হিসেবে আমার, তা নয়, কিন্তু অন্তত একটা লিস্ট আছে। কিন্তু আমাদের পররাষ্ট্র সচিব কালকে যখন সাংবাদিকদের বলেছেনও, শুধু সংখ্যাটাই বলেছেন, তিনি নামও দেননি, তিনি পুরো বিস্তারিত দেননি। আমাদের দেশের রীতিটা কি, কখন আমরা জানতে পারি? অনেক সময় জানতেই পারি না আমাদের নাকি? দেশের রীতি যে একেবারে ভিন্ন, এবং আমাদের যে মেটাফিজিক্যাল হতে হবে, এটার তো কারণ আমি কিছু বুঝি না। কারণ এটা যদি কম্পিউটারে আসতে পারে, পিডিএফ ফাইলে ভারতের আসতে পারে, নিশ্চয়ই আমরা ডিজিটালে যে অগ্রগতি করেছি দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা প্রায় শীর্ষস্থানে, সেখানে আমাদের এটা আসাটা উচিত। এবং এগুলা বিশ্লেষণ করে মানুষ জানতে পারলে তখন এই যে নানা রকম জল্পনা কল্পনা, সন্দেহ, ভুয়া কথা, অন্ধকারে ঢিল, আলো ছায়া আধারে, এগুলোর কোনো প্রয়োজন হয় না। আমরাও জেনে বুঝেই বলতে পারি। নাসিম ফেরদৌস, আপনার কাছে যাব। প্রধানমন্ত্রীর সফরে কি পেলাম, এই প্রশ্ন দিয়ে যদি শুরু করি। আসলে ধন্যবাদ নবনীতা। আসলে কোনো সফরে কি পেলামটা বড় হওয়ার কথা না। সফরটা কিসের জন্য হয়েছে? সফরটা হচ্ছে বন্ধুত্বটা সুদৃঢ় করার জন্য। সুতরাং সেইটা পেয়েছি আমরা। যেইভাবেই হোক, নরেন্দ্র মোদীর ২টা ভাষণই খুব জোরদার ছিল, বাংলাদেশের প্রশংসা ছিল। ৭১-এ কোথায় ছিল বাংলাদেশ, আজকে বাংলাদেশ কোথায় উঠেছে, সেই কথাগুলো ছিল। তারপরে একটা ব্যাপারে উনি বলেছেন যে আমরা তো একা এগিয়ে গেলে চলবে না, আমাদের প্রতিবেশীদেরকে নিয়ে যেতে হবে, এই প্রতিশ্রুতিটাও ছিল। তো এই কয়েকটা জিনিস আমরা হয়তো এমনি চুক্তিতে দেখছি না, কিন্তু এই সব কথাবার্তা যে হয়েছে এইটাই আমাদের প্রাপ্য। এবং আমি মনে করি দুটো দেশের মধ্যে এইরকম প্রতিবেশী দেশের সঙ্গে দুটো দেশের শীর্ষ পর্যায়ে আনাগোনাটা খুব নর্মাল একটা ব্যাপার হওয়া উচিত। মানে কেন? মানে কূটনৈতিক সাফল্য কি, মানে দেনা পাওনার হিসেবটা কূটনৈতিক সাফল্য, নাকি বন্ধুত্বের আশ্বাস পাওয়াটা? কারণ আমি আগে প্রশ্নই করছিলাম যে ধরুন ২০১১-তেও তো আমরা দেখলাম মনমোহন সিং এসে বলে গেলেন যে একটা অনন্য মাত্রা পেয়েছে, ২০১৫-তে এই নরেন্দ্র মোদী বললেন। বারবারই বন্ধুত্বের আশ্বাস কেন পেতে হয়? না, বন্ধুত্বের আশ্বাস তো পেতে হবে, বিকজ যেটাতে ইয়ে করবেন যে আপনার সে বন্ধু, সেটা আশ্বাস থাকলো। কিন্তু বারবার কেন হবে? প্রতিবারই তো উন্নতির দিকে যাবেন আপনি তো অবনতির দিকে যাবেন না। তো সুতরাং সে প্রত্যেকবারই বলা হবে যে নতুন মাত্রা পেয়েছে, কারণ আসলেও তো নতুন মাত্রায় যায়। আপনি চিন্তা করেন ৭২-এ যেটা বলছিলেন আবুল হোসেন চৌধুরী সাহেব, যে ৭২-এ তো কোনো চুক্তি ছিল না, ৭১-এ তো কোনো চুক্তি ছিল না, কিন্তু বন্ধুত্ব ছিল। এখন চুক্তি দেখেন, এবারই সবচেয়ে বেশি চুক্তি হয়েছে। হ্যাঁ, ৩৬টা চুক্তি ইত্যাদি মিলে, হ্যাঁ সবকিছু মিলে ৩৬টা। এই সংখ্যায় বাংলাদেশে আমার মনে হয় না এর আগে কোথাও কোনো চুক্তি বা কিছু সই করেছে। সুতরাং চুক্তিভিত্তিক বন্ধুত্বর উপরে নির্ভরশীল না হয়ে আসল বন্ধুত্বটা কি,
যে একজনকে এবার তাহলে এত বেশি চুক্তি বা কেন? যৌথ দলিলেই আছে যে 34টি সমঝোতা স্মারক আর চুক্তি, মানে 34টি দলিল স্বাক্ষরিত হয়েছে। এখানে আবার একটা কনফিউশন আছে, আমাদের পররাষ্ট্র সচিব বলছেন 36টি, আর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে 22টির তালিকা। তো 22টি তালিকার ব্যাপারে আমার একটু আছে, এইটা তারা অনেক আগে দিয়েছে এবং মানে আমার যতদূর মনে পড়ে যে ঠিক সম্মেলনের আগেই দিয়েছে, এবং এখানে বলেছে এক্সচেঞ্জড। কথাটা কিন্তু কোথাও বলে নাই যে সাইন্ড ইন এক্সচেঞ্জ অথবা সাইন, মানে প্রথমে যেটা আছে সিগনেটরি কে কে এবং কোন ডকুমেন্টগুলো, যে 4টা না 5টা যে এক্সচেঞ্জ হয়েছে সেগুলো লেখা আছে। হ্যাঁ, না সবগুলোই লেখা আছে যে কে করবে। এইটা তো ভিজিটের আগেই ডিসাইডেড হয়, এই লিস্টটা ভিজিটের আগেই তৈরি হয় এবং এই লিস্টটা আমাদের কাছেও আছে। এইটা এমন না যে লিস্টটা আমাদের কাছে নাই এবং এটা ওয়েবসাইটে তোলা যাবে না, কিন্তু যে কারণেই হোক এই কোন বিবেচনা এটা তোলা হয়নি। কিন্তু এই 34টা মানে এই বিপুল সংখ্যক দলিল যে স্বাক্ষরিত হলো, সেটা কি বন্ধুত্বের কোনো নিয়ামক বলে আপনি মনে করছেন না? মানে সেটা না, এটা জাস্ট একটা কি বলবো, একটা সাইড ইস্যু হিসাবে, মানে চুক্তিগুলো হয়েছে, আদান প্রদান হবে, যারই আদান প্রদান হোক, আপনি অস্ত্র কিনবেন কি কিনবেন না, ট্রেনিং এ যাবেন কি যাবেন না, সেই সব বিষয়গুলো বেশিরভাগই তো সমঝোতা স্মারক। মাত্র আসলে চুক্তি মাত্র 4টাই হয়েছে, বাকি সবগুলোই সমঝোতা স্মারক। শামশের মোবিন চৌধুরী, আপনি গত সপ্তাহে এই অনুষ্ঠানে এসে বলে গেছিলেন যে আপনি মনে করেন না যে বাংলাদেশ কোনো প্রতিরক্ষা চুক্তিতে যাবে, আসলে সমঝোতা স্মারকই হয়েছে, এবং সমঝোতা স্মারকের মধ্যে একটি স্মারকে $50 কোটি ঋণ দেওয়ার কথা ভারত বলছে। আমাদের পররাষ্ট্র সচিব অবশ্য বলছেন যে, নরেন্দ্র মোদী বলেছেন যে বাংলাদেশের চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী সামরিক কেনাকাটার জন্য এই ঋণ। আর আমাদের পররাষ্ট্র সচিব বলছেন যে এর মানে এই নয় যে এই ঋণ দিয়ে ভারত থেকেই অস্ত্র কিনতে হবে। সেই কথাটা কি এই সমঝোতা স্মারকে লেখা আছে যে ভারত থেকে অস্ত্র মানে কেনার বাধ্যবাধকতা নেই? আমি জানি না, সেটা জানি না, আমিও জানি না। মানে আপনি যে বলছেন যে ওয়েবসাইটের কথা বলছেন, হয় যে যারা ঋণ দেন তাদেরই প্রোডাক্ট কিনতে হয়। চীনের সাথে সেই ধরনেরই আমাদের সকল রাশিয়ার সাথেও তাই ছিল, সকল এটা প্রোটোকল সই হয়, সেটা হয়। আপনি যেটা বলছেন ওয়েবসাইটের কথা, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইটে তাৎক্ষণিকভাবে অনেক তথ্য পাওয়া যায়, আমাদের পাওয়া যায় না। 2003 বা 4 সালে হয়তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম আমরা পররাষ্ট্র ওয়েবসাইট নির্মাণ করার একটা প্রচেষ্টা নেই। এখন আমি এর মধ্যে দেখি নেই ওয়েবসাইটে, তবে শেষবার যখন দেখেছিলাম লেখা আছে আন্ডার কনস্ট্রাকশন। ওই আন্ডার কনস্ট্রাকশন অনেক দিন ধরেই এটা আন্ডার কনস্ট্রাকশন, এটা অনেকটা মৌচাক মালিবাগের ফ্লাইওভারের মতো আর কি, এটা আন্ডার কনস্ট্রাকশনই থাকবে বোধহয় অনেকদিন। এটার নানাবিধ কারণ আছে, এটা কারিগরি কারণ ঠিক না, এটা অন্য কারণ থাকতে পারে। এখন এই সফরটার মূল্যায়ন করতে গেলে যেটা আপনারা প্রশ্ন তুলছেন যে এত চুক্তি বা এত দলিল স্বাক্ষর করতে হচ্ছে কেন, দেখেন এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। এটা একদম ঘনিষ্ঠতম যেসব রাষ্ট্র রয়েছে, প্রতিবেশী হোক বা প্রতিবেশী নাই হোক, মানে কিছু বিষয় আপনাকে দালিলিকভাবে লিখতে হয়, যাতে সংখ্যাগুলো শর্তাবলীগুলো সকলের অবগত থাকে এবং এর বাইরে যাওয়া যাবে না, বাইরে পরিবর্তন হবে কিনা, এটা মেয়াদও ধরে দেওয়া হয়, 5 বছর পরে নবায়ন করা হবে কি হবে না, এই সব তথ্য থাকে। এই যে চুক্তি থাকলে যে আপনার সম্পর্ক ভালো, চুক্তি না থাকলে সম্পর্ক ভালো না, বা চুক্তি না থাকলে সম্পর্ক ভালো হতে হবে, সেটাও কোনো নেই। 1971 কিন্তু একটা ব্যতিক্রমী একটা পরিস্থিতি, সম্পূর্ণ ব্যতিক্রমী পরিস্থিতি। সেই উদাহরণ বোধহয় এখানে আনাটা ঠিক হবে না সেই অর্থে, কারণ ভারত এবং বাংলাদেশ দুইটাই সার্বভৌম স্বাধীন রাষ্ট্র, তাদের মধ্যে বিস্তারিত কি বিষয় আপনি কি ধরনের সহযোগিতা করবেন, সে প্রযুক্তির ক্ষেত্রে হোক, সে জ্বালানির ক্ষেত্রে হোক, সে সামরিক সহযোগিতার ক্ষেত্রে হোক, সে নৌ চলাচল, রেল চলাচল, সড়ক চলাচল ক্ষেত্রে হোক, আপনাকে একটা কিছু দালিলিক কিছুর আন্ডারস্ট্যান্ডিং আনতে হবে, যাতে এর বাইরে কিছু হলে কি হয় না হয়। এটা ইট ইজ মানে এটা আয়রন ক্ল্যাড কিছু না, তবে এটা গতানুগতিক অনেকটা। তো এই সংখ্যা দিয়ে আমি যাচাই করব না এই সফর কিভাবে হলো। সংখ্যা নিয়ে তো আমাদের পররাষ্ট্র সচিবের এক সংখ্যা বা ভারতের তরফ থেকে ভিন্ন সংখ্যা। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে দুটি বিষয় এই সফরে প্রতিরক্ষা সমঝোতা স্মারক হয়েছে, প্রতিরক্ষা সমঝোতা স্মারক হবে, এটা আমরা আগেও বলেছি এবং সেটা আমরা জেনেছি, ভারত সরকারকে বলা হয়েছে। তিস্তা যে এবার চুক্তি স্বাক্ষর হবে সেটা জানতাম আমরা হবে না, এটা সকলেই জানতো, এটা নিঃসন্দেহে। তবে আশা ছিল, সকলের প্রত্যাশা ছিল যে কিছু না কিছু হলো অগ্রগতি হবে। সেটা প্রথম দিন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
বক্তব্যে কিন্তু সেই আশাটা আবার পুনরাবৃত্তি করা হয়েছিল যে ওনার মেয়াদকালে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়াদকালে এটা নিরসন হবে। কাল রাতে কিন্তু মমতা ব্যানার্জি সেই উপেক্ষা করে, সেই প্রধানমন্ত্রীর কথা উপেক্ষা করে বলে দিলেন যে তিস্তার পক্ষে পানি দেওয়া সম্ভব না। তিনি আরো 5টি নদীর নাম বললেন। তাদের মেয়াদে, তাদের সরকারের আমলেই হবে যখন বলছেন, আপনি কি তাহলে আপনি কি ইঙ্গিত পান 2019-এর মধ্যে হবে তাই এই তো, আশাবাদ? ওদের মেয়াদ মানে উভয় পক্ষেরই কিন্তু মেয়াদ 2018-2019 শেষ, তাই না? 2019 নির্বাচন ওর মধ্যে তাহলে আমরা তো আশাব্যঞ্জক আমরা হবই, যেটা এখন সময়, যেটা আমি সেদিনও বলেছিলাম, যেটা সময় ধরে দেওয়া যায় যদি এর মধ্যে আমরা নিরসন বা এটা নিষ্পত্তি করতে পারবো। তো মমতা ব্যানার্জি কালকে যে 5টা নদীর কথা বললেন, আপনি জয়েন্ট রিভার্স কমিশন, যেটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে এখন, এটা অত্যন্ত দুঃখজনক। এবং এত বড় দলিল জেআরসি একবারও এখানে উল্লেখ নেই, সার্কো উল্লেখ নেই, জেআরসি এখানে উল্লেখ একবারও নেই। তো সেখানে যে 5টা নদীর কথা বললেন, একটু আমি শুনে আসলাম যে 5টা নদীর 3টা নদী নাকি জেআরসির তালিকাতেই নেই। তাহলে সেই নদীগুলো আপনি কি করে এখানে আনবেন? এক, সেই নদীর কোনো তথ্য উপাত্ত পরিসংখ্যান কারো কাছেই নেই। ততটুকু পানি থাকবে কি থাকবে না, সেই পানি সরবরাহ করা যাবে কি না, সেই পানি বাংলাদেশে মানে মমতা ব্যানার্জির কথা যে খুব মানে আমার খুব কাছে, খুব ওনার কাছেও খুব তথ্য আছে মনে হয় না। উনি বলেছেন যে ওগুলোতে তাহলে জল আছে কিনা আপনারা দেখেন, তাহলে ওখান থেকে নেন, এরকম আর উনি কি বলছেন এটা একটা সমীক্ষা করেন। এটা সময় সাপেক্ষ ব্যাপার, এখন আর টাইম ফ্রেম আর এখনো থাকলো না। এবং সেটাই কিন্তু সকলকে বিস্মিত করেছে। ভারতেও কিন্তু নয়াদিল্লিতে আজকে আমার সঙ্গে একাধিকবার বিভিন্ন বিশ্লেষকের সাথে কথা হয়েছে, ইমেল আদান প্রদান হয়েছে, এমনকি দেব মুখার্জি এখানে হাই কমিশনার ছিলেন, আমার ঘনিষ্ঠ বন্ধু, তার সঙ্গে এবং উনি একটা মন্তব্য প্রতিবেদন লিখেছেন, আজকে ডেইলি স্টার ছাপানো হয়েছে, তিস্তা ফ্লোস থ্রু দিস, অর্থাৎ ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে তিস্তার প্রবাহটা থাকে। উনি কতটুকু আশা নিয়ে কথাটা বলেছিলেন, এবং ওনার সেই প্রতিবেদনে এটাও আছে যে তিস্তার শুধু কি পরিমাণ পানি বাংলাদেশে পাবে সেটা শুধু মুখ্য কথা নয়, এটা বাংলাদেশের ন্যায্য দাবি এবং এটা পাবার অধিকার বাংলাদেশের রয়েছে। তো এই এখন গতকালকে মমতা ব্যানার্জির কথায় সবকিছুই কিন্তু উপেক্ষমান হয়ে গেছে। একেবারে একটা বিরতিতে যাব, বিরতিতে ফিরে আমি আবুল হাসান চৌধুরী আপনার কাছে আসবো, যেখান থেকে আপনি শুরু করেছিলেন। এমনকি হিন্দু পত্রিকায় যে নিবন্ধ লিখেছেন প্রধানমন্ত্রী, সেখানেও তিনি তিস্তার কথা, যে এটা কেন পারবো না। এই এক তিস্তা আসলে আর সকল এই বন্ধুত্বের আশ্বাস প্রতিশ্রুতিকে একরকমের ম্লান করে দিচ্ছে কিনা? দর্শক থাকুন রাজকাহনে। রাজকাহনে আবুল হাসান চৌধুরী, তিস্তার চুক্তিটির কোনো অগ্রগতি না হওয়াটা আসলে আর সকল বন্ধুত্বের প্রতিশ্রুতি আশ্বাসকে ম্লান করে দিচ্ছে কিনা? প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তো খুব গুরুত্ব দিয়ে তার নিবন্ধেও এই কথা উল্লেখ করেছেন যে এই তিস্তার পানি ভাগাভাগি আসলে করতে হবে। খুবই আগ্রহের সাথে আমরা সবাই তো চাচ্ছিলাম যে এটার ব্যাপারে অগ্রগতি হোক, কিন্তু যেসব আভাস পাওয়া যাচ্ছিল তার থেকে মনে হচ্ছিল যে তিস্তা বোধহয় এবার হবে না। কারণ মমতা ব্যানার্জিকে দিল্লিতে লাস্ট মোমেন্টে আনা হলো, আর এখানে একটা, যদিও বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, ঢাকা উইল ডিল উইথ দিল্লি, তারপরেও একটু যদি আমরা পিছনের দিকে চোখ ফেরাই, 96-এ যে গঙ্গা চুক্তি হয়েছিল, বঙ্গবন্ধু হত্যার 21 বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে, তখন কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে নিয়ে আমরা এগিয়েছিলাম। সো ইট ওয়াজ ঢাকা, কলকাতা, দিল্লি, এবং তখনও ওই জ্যোতি বসুই আমাদের সমর্থন দিয়েছেন। সেখানে আমার মনে হয়েছে, আমি জানি না, ভিতরে তো জানার এখন আমার অবকাশ নাই, যে বোধহয় আমরাও কিছুটা ঢাকা দিল্লি করতে যে ওয়েস্ট বেঙ্গলকে নেগলেক্ট হবে। দিজ আর দ্য রিয়ালিটিস। পারে ভারতের যে সংবিধান, তাতে 250 অথবা 250 আর্টিকেলের ধারায় সেন্টার একটা মানে আরেকটা দেশের সাথে চুক্তি করতে পারে, কিন্তু দে হ্যাভ দেয়ার কম্পালশন। যাই হোক, তিস্তা তো অবশ্যই আমাদের দাবি। তাছাড়াও আরেকটা যেটা খুব মানে ভীতিকর অবস্থা, সেটা হচ্ছে যে 54টা নদী, যেটা আপনার ওই 96-এর এগ্রিমেন্টে একটা ক্লজ ছিল। প্রধানমন্ত্রী মোদী যে বললেন যে উনার সরকার এবং হাসিনা সরকারের সময়ই এই চুক্তি হয়ে যাবে, তাতে কি আপনি কোনো সময়সীমা পেলেন? কারণ আমরা আগে শুনেছিলাম বাংলাদেশ এবার একটা সময়সীমা অন্তত চাইবে, এতে কোনো সময়সীমা পেলেন না? এও একটা কথার কথা। যদি আবার আমরা ইন্টারপ্রিটেশনে যাই, নানা রকম করা যায়, কিন্তু 19-এ আসবেন বা হ্যাঁ সেটাই। এখন নরেন্দ্র মোদী তো বলার অপেক্ষা রাখে না, খুব স্ট্রং পার্সোনালিটি। আমাদের প্রধানমন্ত্রী খুব স্ট্রং পার্সোনালিটি, মমতা ব্যানার্জিও খুব, এখানে দ্য পার্সোনালিটিজ ওয়ার ভেরি স্ট্রং। এবং আমি মনে করি, এটা আমার নিজের ব্যক্তিগত ধারণা, পিপল
ওই উইশিওয়াশি লিবারেলদের থেকে টাফ লোকজন, যেমন আমি ইংল্যান্ডের ছাত্র থাকার সময়ও মাইকেল ফোর্ড, টনি বেন, লেফট উইং, ভেরি হার্ড, আবার ইনোক পাওয়েল, ভেরি রাইট, কিন্তু দে ওয়ার কনভিকশন পলিটিশিয়ানস, দে ক্যান ডু থিংস। আই উড এক্সপেক্ট যে নরেন্দ্র মোদী ডাজ নট সি হিমসেলফ অ্যাজ জাস্ট এ প্রাইম মিনিস্টার। ভারতের তাদের আভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে আলাপ করা নিষ্প্রয়োজন, ওটা আমি করবো না, সেটার ব্যাপারে একাডেমিক কিছু অন্য জিনিস। কিন্তু উনি আশা করি সেই দূরদৃষ্টি দিয়ে বুঝবেন যে বাংলাদেশের সাথে একটা সুন্দর স্বাভাবিক আপনার সম্পর্ক, এটা ভারতের জন্য যেরকম প্রয়োজন বাংলাদেশের জন্য প্রয়োজন। আজকে চিন্তা করে দেখেন, উই আর গ্রেটফুল ফর 71, কিন্তু 71-এর কারণে এই যে ইস্টার্ন ফ্রন্টে একটা বিরাট নাইটমেয়ারিশ পসিবিলিটি ছিল, সেটা তো আর ভারতে রইল না। সেই পিস ডিভিডেন্ডের কারণেও, তারপর প্রধানমন্ত্রী আপনার যেভাবে এখানকার বিচ্ছিন্নতাবাদীদেরকে উনি ট্যাকেল করেছেন, সেটার জন্য তো খুব প্রশংসা হচ্ছে। এটা ভারতে প্রশংসিত হয়েছে। দেব মুখার্জি আমাকে এই যে গত এই যে মিউজিক সম্মেলনের সময় এসেছিলেন, উনি সোজা দেখা, আমারও খুব বন্ধু লোক, উনি বলেন যে দেখেন তিস্তা আপনাদের হাক, এখন দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হি সেড, এখানে রাইট অ্যান্ড রঙে যাওয়া উচিতই না, আমাদের আরো অনেক কিছু এগিয়ে যেতে হবে। এটা যে কেন হচ্ছে না, এবং আমি মনে করি এখানে আমার একটা আশা ছিল যে মমতা ব্যানার্জি ইজ এ টাফ পার্সোনালিটি, উনিও ইচ্ছা করলে বোঝাতে পারবেন। দের ইজ নো লাস্ট ওয়ার্ড ইন ডিপ্লোমেসি। আই উড এক্সপেক্ট যে আমরা ধরে নেই যখন ভারতের প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের 2 টার্মে, কিন্তু এটা করলে ওইটার পরে এসে ওই রাশান বেয়ারের মতো ওরা 1 বছর পরে ঘুমের থেকে ওঠে সবকিছু তছনছ করে আবার ঘুমিয়ে যায়, ওটা করলে হবে না। উই হ্যাভ টু বি প্রোঅ্যাক্টিভ, উই হ্যাভ টু ক্যারি ইট ফরওয়ার্ড। নাসিম ফেরদৌস, এটা কি একটা আসলে কূটনৈতিক সিদ্ধান্তের ব্যাপার বা কূটনৈতিক প্রক্রিয়ার ব্যাপার নাকি রাজনৈতিক প্রক্রিয়ার ব্যাপার? এরকম একটি নদী দেওয়া মানে এই যে ক্যারি ইট ফরওয়ার্ড, মানে এটা তো কূটনীতির একটা জায়গা আছে, সেটা কি আসলে ক্রমাগতভাবে করে যাওয়া যায় এই ধরনের বড় সিদ্ধান্তের ক্ষেত্রে? আসলে ভারতের সাথে যে সম্পর্ক, সেখানে কূটনৈতিকের চেয়ে অনেক বেশি হচ্ছে রাজনৈতিক সম্পর্কের উপর নির্ভরশীল আমাদের সম্পূর্ণ সবকিছু, সব যত চুক্তি বলেন যাই বলেন সবকিছু কিন্তু রাজনৈতিকভাবেই ভারতের সাথে হয়েছে। কূটনৈতিক সাফল্যের কথা আমরা বলি, যেটা একটু আগে যেটা বলছিলেন সাবেক পররাষ্ট্র সচিব, যে এইখানে আপনার এগ্রিমেন্টগুলো বা সমঝোতা স্মারকের মধ্যে কিছু ফ্রেমওয়ার্ক লেখা থাকে, যে কন্ডিশনসগুলো, এইটা হলো কূটনৈতিক। কিন্তু এর বাইরে যে ডিসিশনগুলো সবগুলোই আসলে রাজনৈতিক। এখানে কূটনৈতিকের সাফল্যের খুব একটা জায়গা আমি দেখি না। তবে এই রাজনৈতিক সাফল্য বা রাজনৈতিক ইয়ের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার মধ্যে এখানে আমি একটু যদি মমতা ব্যানার্জির কথা বলি, ওনার তো সামনে ইলেকশন আছে এবং উনি সেন্টার থেকে কি পাবেন কি পাবেন না, সেই সমঝোতা যতক্ষণ ওনার স্যাটিসফ্যাকশনে হবে না ততদিন পর্যন্ত আমরা তিস্তার পানি পাবো বলে আমি বিশ্বাস করি না। এই আশ্বাস যতই নরেন্দ্র মোদী আমাদেরকে যত আশ্বাসই দেন না কেন, ওনাকে যেমন ওনার জনগণের কথা ভাবতে হবে, ওনাকে নিশ্চয়ই ওনার ভোটের কথাও ভাবতে হবে। এবং উনি যেহেতু যেটা সেন্টারে যখন মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের সাথে ছিলেন, কংগ্রেসের সাথে, তখন কিন্তু ওনারা সেন্টারে ছিলেন। এখন নরেন্দ্র মোদীর ইয়েতে তো ওনাদের কোনো অস্তিত্বই নেই। হ্যাঁ, এবং সম্পর্ক খুব খারাপ। হ্যাঁ। আমি এই তিস্তা নিয়ে কোনো অগ্রগতি না হলেও, যৌথ নদী কমিশনের বিষয়েও কোনো উল্লেখ না থাকলেও, এই যৌথ ঘোষণায় আবার অন্য কয়েকটি নদীর নাম উল্লেখ করে বলা হয়েছে, ফেনী, মনু, গোমতী, ধরলা, যে এগুলোরও যাতে কাজ চলে, যে এগুলোর পানি বন্টনের বিষয়ের বিভিন্ন সমস্যার যে সমাধানও যাতে খতিয়ে দেখা হয়। একে কি কোনো অগ্রগতি হিসেবে দেখতে পারেন? এইটাকে অগ্রগতি কিভাবে বলবেন? এটা তো অ্যাকচুয়ালি পিছিয়ে যাওয়া। কারণ যেটা আছে সামনে সেটা সমাধান না করে আপনি আরেকটায় কেন হাত দেবেন? যে দুটাই আমাদের, গঙ্গারও পানি বন্টনের ব্যাপারটা তো রয়েছে, এখনো মানে ঠিক মতো পানি বন্টন হচ্ছে না, পানি পাচ্ছি না আমরা, সেটাও তো রয়েছে। সুতরাং এইগুলোর যে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা, সেগুলো আগে হোক, তারপরে বাকিগুলো। আর খালি এই 5টা নদী কেন, 52টা নদী, এই দুটোর পরেও তো আরো 52টা নদী রয়ে গেছে। সুতরাং সামগ্রিকভাবে দেখতে হবে, এটা সামগ্রিকভাবে এগিয়ে যেতে হবে যদি ওইভাবে এগোতে হয়। আর না হলে তিস্তা আগে হবে, তারপর বাকিটা যেগুলো আমাদের জন্য প্রয়োজন। যেহেতু আমরা লোয়ার রাইপেরিয়ান কান্ট্রি, আমাদের এগুলো রাইটস ইন্টারন্যাশনালি এস্টাবলিশড। এটা কিন্তু আমরা যে খালি মুখের চাওয়া চাচ্ছি তা না, এটা একেবারে মানে ইন্টারন্যাশনাল লতে এটা এস্টাবলিশড। শামশের মোবিন চৌধুরী, যে প্রশ্ন দিয়ে আমি আসলে শুরু করেছিলাম আবুল হাসান চৌধুরীর সাথে, আপনাকেও একটু জিজ্ঞেস করতে চাই যে
এই যে যৌথ ঘোষণা শেষ করা হলো এটা বলে যে এই ভ্রাতৃত্বের বন্ধন কৌশলগত অংশীদারিত্বের চেয়েও বেশি, এটা কি চীনকে লক্ষ্য করে বলা হলো? এটা তো শেষে বলা হয়নি, শুরুতেই বলা জি, হয়েছে। জি, শুরুতেই। 8 নম্বর প্যারাগ্রাফে 8 নম্বর প্যারাগ্রাফে। তাই না? তো আপনি ওই ক্ষেত্র আগেই তৈরি করে ফেলেছেন, তারপরে বাকি যা বলার বলেছেন আর কি। এখানে দেখেন, আমার কথা হলো যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বর্তমান প্রেক্ষিতে কিন্তু এটা বিভিন্ন ধরনের ব্যাখ্যা, বিভিন্ন অর্থ, সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়। আমি যখন ভারতের একজন কর্তৃ জিজ্ঞেস করেছিলাম যে চীনের সাথে যখন বাংলাদেশ স্ট্র্যাটেজিক পার্টনারশিপের কথা বলছে, তোমরা কি মনে করো? ওরা বলছে তো কাজাকস্তানের সাথে ভারতের স্ট্র্যাটেজিক কোঅপারেশন সম্পর্ক আছে। সো দ্যাট মিনস স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হলেও যে এটা সাংঘাতিক কিছু একটা হয়ে যাবে, না থাকতে কিছু হবে না। কারণ যেটা আবুল হাসান চৌধুরী সাহেব শুরুতেই বললেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক কিন্তু ইতিহাস ভিত্তিক, এবং সেই ইতিহাসকে মাথায় রেখে আমরা এখানে সব এগিয়েছি। তো এটা চীনকে মাথায় রেখে করা হয়েছে, কি হতেও পারে, নাও হতে পারে। আমি এটাকে অতটা গুরুত্ব দিচ্ছি না, এটা হয়তো মানে বাক্যের খেলা। যেখানে আমার যেটা একটু লাগলো, যেহেতু আবার ওই তিস্তাতেই যাচ্ছি, যেহেতু মমতা ব্যানার্জি আজকে তিস্তার কথা কালকে বলেছেন, 40 প্যারাগ্রাফে যদি দেখেন, ওখানে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানকে অনুরোধ জানিয়েছেন যে আমরা অন্তর্বর্তীকালীন যে আমরা সংখ্যায় রাজি হয়েছিলাম 2011 সালে, সেটা অন্তত সেটার ব্যাপারে তত মানে ত্বরান্বিতভাবে আমরা এটা স্বাক্ষর করি। ভারতের তরফ থেকে বলা হয়েছে যে উনি এই ব্যাপারে যত শীঘ্রই সম্ভব সকলকে নিয়ে করবেন। এই যে লিখিত যে ঘোষণা, এটা কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের ঘোষণার সাথে মিল নেই। কিন্তু ওখানে কিন্তু বলেছিলেন যে হ্যাঁ আমার মেয়াদকালেই হবে, এখানে এটা পরিবর্তিত হয়েছে, একটু পরিবর্তিত হয়েছে। তারপরে তো মমতা ব্যানার্জি এখানে কোনো সময়সীমা উল্লেখ করা হয় না। তো তিস্তার পানি আমাদেরকে না দিয়ে দিল্লিতে সব তিস্তার পানি ওখানে ফেলে দিয়ে আসছে নাকি, আমাদেরকে আর কিছু করার নেই। আমি একটা বিরতিতে যাওয়ার আগে এক মুক্তিযোদ্ধা হিসেবে আপনাকে একটা প্রশ্ন করতে চাই শামসুল মুবিন চৌধুরী, যে এই এবার প্রধানমন্ত্রী গিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের যেসব সৈনিকেরা আমাদের জন্য রক্ত দিয়েছেন, যুদ্ধ করেছেন, তাদেরকে সম্মানিত করেছেন, এই যৌথ ঘোষণায় সেই কথাটি আমাদের মুক্তিযোদ্ধাদের বিষয়ে এসেছে, সেখানকার ওয়ার হিরোদের প্রসঙ্গ এসেছে। বারবার তারা যে 1971-এর যুদ্ধটিকে বাংলাদেশের গ্রেট লিবারেশন ওয়ার, মহান মুক্তিযুদ্ধ হিসেবে উল্লেখ করছে এবং তাদের সেনারা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল বলে উল্লেখ করছে, এটা সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ। অবশ্যই সিগনিফিক্যান্ট। এবং আমি অত্যন্ত ভাগ্যবান এই কারণে, যখন ওই অনুষ্ঠানটি চলছিল দিল্লিতে, ওয়াইন নামে ইন্ডিয়ান একটা মিডিয়া আউটলেট আছে, তারা অনলাইন স্কাইপে কথা বলে, এবং ঠিক ওই সময় মানে লাইভে আমি ওদের সাথে ছিলাম। তো আমি ওই ঘটনা ঘটছে, আমার বক্তব্য দেখে দিচ্ছি এবং তারা এটা প্রকাশ করছে এখানে। এইটা কারণ তারা তো ইন্ডিয়া পাকিস্তান ওয়ার বলার কথা, এটার একটা জায়গায় তারা ভুল বলেছিল, সেটা আমি তাদেরকে ঠিক করে দিলাম। সেটা মানে আমার কথা হলো যে এটা বিলম্বিত হয়ে গেছে, এটা অনেক আগেই হওয়া উচিত ছিল। কারণ এই একটা ইতিহাসের একটা অংশ, এটা ভুলবার মতো নয়। কারণ 1600 থেকে অধিক ভারতের সামরিক বাহিনীর আমাদের দেশের স্বাধীনতার জন্য তারা প্রাণ বিসর্জন দিয়েছে, তার চেয়ে অনেক গুণ বেশি আহত হয়েছে। তো এই যে তাদের এই অবদান, এটা তো আমরা অবশ্যই আমরা স্বীকার করব। তবে তারা একসময় বলেছিল, মানে কমেন্ট্রেটার জন্য আমাকে বলছিল, দিস ওয়াজ দি শর্টেস্ট ফর 13 days। আই সেড নো, কারেকশন, ফর আস ইট ওয়াজ a 9-month war. ফর ইউ মাইট ইট বি লাস্ট 13 days, বাট ফর আস ইট ওয়াজ a 9-month war. এবং যাই হোক, এটা খুবই, এবং সাজ্জাদ জাহির যে আমাদের পক্ষ থেকে এটা উপস্থাপন করছিল, আমার পরিচালনা করছিল, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তার পুরো ফ্যামিলি মুক্তিযোদ্ধা। এবং এটা খুব ভালো লাগছিল আমার যে এই জিনিসটা হয়েছে। আমি গত 16ই ডিসেম্বরে কলকাতায় গিয়েছিলাম ভারত সরকারের মেহমান হিসাবে, ওই বিজয় দিবস উপলক্ষে। তবে যাই হোক, ইতিহাসের এই পর্বের সাথে বর্তমানের একটা এটা মানে যোগসূত্র রয়েছে, সেটা হয়তো বিরতির পরে আমি বলবো। একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনে। এলাম রাজকাহনে, আবুল হাসান চৌধুরী, জনগণের মধ্যে বন্ধুত্বের কথা এই যৌথ বিবৃতিতেও খুব জোর দিয়ে বলা হয়েছে যে জনগণের মধ্যে বন্ধুত্ব ঠিক বাংলা হবে কিনা, যে পিপল টু পিপল কন্ট্যাক্ট বাড়ানো, সেদিকটাতে আসলে কতটা অগ্রগতি হচ্ছে, এরকম কিছু কাঁটা যখন বিধে আছে আসলে তিস্তার মতো। জনগণের মধ্যে বন্ধুত্ব যত বিস্তৃত হবে, ততই দুই দেশের জন্য এটা। এখন দেখেন, আমাদের দেশ থেকে বহু লোক ওখানে যাচ্ছেন, আর ভারত থেকেও অনেকে এখানে আসছেন, কাজ করছেন, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাজ করছেন। সেখানে আমি সত্যি মনে করি এই ব্যাপারে উই হ্যাভ টু স্টেপ ব্যাক। একদিকে কানেক্টিভিটি, ভারত, ভুটান, ইন্ডিয়া, নেপাল, আর এদিকে ভারত, চীন, ইন্ডিয়া, মায়ানমার, এই সমস্ত কানেক্টিভিটি আমাদের হেল্প করবে সকল ক্ষেত্রে। আমরা বলছি যেটা
মোদি মাননীয় ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে বলেছিলেন যে পাখি, পবন মানে বাতাস আর পানি, এই তিনটার কোনো ভিসা লাগে না। সেখানে লাগছে, কিন্তু সেখানে যে ভিসা পাওয়া নিয়ে আমাদের যে বিরাট স্মাগলারদের ভিসা, তো স্মাগলার কেন মার্ডারার যাই হোক তাদের লাগে, সেখানে বর্ডারে এই হতাহতের জিনিসটাকে দৃশ্যত একেবারে জিরো টলারেন্স যেটা বলে, মানে জিরো লেভেলে আনতে হবে, সেটা আনাটা অসাধারণভাবে প্রয়োজন। দেখেন, আমি এই সফরটাকে অন্যভাবে দেখছি যে অনেক জল্পনা কল্পনা ভারতের সাথে প্রতিবেশী দেশ, বিরাট দেশ, যে কোনোখানে হবে। তো এই মাননীয় প্রধানমন্ত্রী যে কিছু মেসেজ দিয়ে এসেছেন, এইটা আমার মনে হয় খুব প্রয়োজন ছিল যে ইয়েস, ফ্রেন্ডশিপ আমাদেরও প্রয়োজন, তোমাদেরও প্রয়োজন, কিন্তু কতগুলো ব্যাপার আছে সেগুলো যদি আমাদের মধ্যে সমাধান না হয়, যেমন গঙ্গা ব্যারাজ, এই চুক্তি কিন্তু আর বেশি দিন নাই, 9 বছর আছে। আপনি যদি গঙ্গা ব্যারাজটা করতে পারেন, তাহলে অনেক কিছু যেগুলো পানির সমস্যার কথা আমরা বলছি সেগুলো হয়তো প্রয়োজন হবে না। এবং গঙ্গা ব্যারাজ বিষয়েও আসলে কোনো বাস্তবায়নের কোনো সময়সীমা বাংলাদেশ নিয়ে আসতে পারলো না, যেটা কিন্তু দিস হ্যাজ বিন ভেরি স্ট্রংলি ফ্ল্যাগড, আমি যেটা মনে করছি। কিন্তু নাসিম ফেরদৌস, একটা সমস্যা তো ভারত বাংলাদেশ সম্পর্কে আছেই, যে আসলে তো ভারতকে বাদ দিয়ে না আমরা আর কারোর সাথে যোগাযোগ স্থাপন করতে পারি, না আসলে কোনো রকম কোনোভাবে কোনো দিকে বিস্তৃত হতে পারি। কাজে এই সম্পর্কটিতে আসলে আলাপ আলোচনা, দেনা পাওনা সবকিছু বোধহয় খুব বেশি স্পর্শকাতর অবস্থায় থাকে। না, তা তো বটেই। আপনার একমাত্র বলতে গেলে একমাত্র প্রতিবেশী, কারণ আপনি যদি বিশেষ করে যেখানে আমাদের মিয়ানমারের সাথে সম্পর্ক এত ঠান্ডা, খারাপ বলবো না কিন্তু এত ঠান্ডা, সেখানে আমাদেরকে ভারতের প্রতি যেতেই হবে ঝুঁকে সেই দিক দিয়ে। সুতরাং এখানে দেনা পাওনা তো বটেই, কিন্তু তার চেয়ে বড় কথা হলো যে শান্তিতে বাঁচতে দাও, এই যে আস্থা, তাদেরও দরকার, আমাদেরও দরকার, দুই পক্ষেরই দরকার। এবং এই কথাবার্তা নিশ্চয়ই হয়েছে। আমার কাছে যেটা মনে হচ্ছে দুটো জিনিস, একটা আপনি একটু আগে যে প্রশ্নটা করেছিলেন যে বন্ধুত্বের কথা আর প্রতিবেশী, মানে লোক কি বলে এটাকে, জনগণের মধ্যে বন্ধুত্ব, এইটা কিন্তু সার্কের মূল ছিল। হ্যাঁ, এখন সার্ক ডুবে গেছে। আমি এখানে কিন্তু পাকিস্তানের প্রতি একটা ইঙ্গিত দেখতে পাচ্ছি যে তোমরা আর সার্কে নাই, তোমরা আর সাউথ এশিয়ায় নাই, আমরাই। BBIN এর কথা বলেছেন, সুতরাং BBIN এ সে কি কারা থাকছে? এই 4টা দেশই, যেগুলোকে ভারত কন্ট্রোল করতে পারবে। এবং ভারত যে এই অঞ্চলের সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিমান একটি দেশ, সেটা বারবার করে তারা কিন্তু যৌথ ঘোষণায় কয়েকবার বোধহয় বলা হয়েছে যে আসলে ভারত রিজিয়নের সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায়। এবং মোদির যে নেতৃত্বটা তাকেই দিতে হবে, বুঝতে পারছে সে। এই যে সম্মাননার বক্তৃতায় উনি বারবার করে এই কথাটা বলেছেন যে সবাইকে নিয়ে যাবেন। তো সবাইকে নিয়ে গেলে তো তাহলে সার্ক কি ছিল? সার্ক একটা বড় প্ল্যাটফর্ম ছিল, সেটা তো একেবারে শেষ হয়ে গেছে এখন বলতে গেলে। তো সেইটা যখন, তার মানে হলো যে আমরা একটা নতুন ফ্রেমওয়ার্ক তৈরি করব, এই ইঙ্গিতটা আমি বারবার দেখতে পাচ্ছি। এবং আমাদেরকে সন্তুষ্ট রাখতেই হবে ভারতের, যাতে করে তারা এনশিওর করবে আমরা কোনো দিন যাতে আর পাকিস্তানের সাথে সেই সুযোগ সন্ধান করার চেষ্টা না করি, এবং সম্পর্ক সমৃদ্ধ যেন কোনোদিনও না করি। এটা স্বাভাবিক। এই প্রসঙ্গটি নিয়ে আসলে হয়তো আরো বিস্তারিত আলাপ করতে হবে, কারণ আপনি এটা বলায় মনে হচ্ছে যে বিমস্টেক নিয়েও বাংলাদেশ বলেছে, এরপরেও এই যৌথ ঘোষণায়ও কথা হয়েছে। শেষ করব শামসুল মবিন চৌধুরী আপনাকে দিয়েই এই প্রসঙ্গটিতে, যে মানে রিজিয়নাল কোঅপারেশনের কথা আনছেন নাসিম ফেরদৌস, কিন্তু আবার নিরাপত্তা পরিষদে ভেটো পাওয়ার চাইছে ভারত, এবং তাতেও একটা আমরা আশ্বাস দিয়ে এসেছি এই যৌথ ঘোষণায় যে আমরা থাকবো তাদের সঙ্গে পাশে। এটা কি আমাদের একটা পরের কোনো পাওনা পেতে সাহায্য করতে পারে আমাদের? আমি তা জানি না, তবে ভারত মনে হয় না নিরাপত্তা পরিষদে স্থানীয় পদ কোনোদিন পাবে। এটা স্থায়ী পদ, এটাও তো হবে না। এক, দ্বিতীয়ত হচ্ছে পাবে না, কারণ জাতিসংঘের যে সংস্কারের যে প্রক্রিয়া, এটা কোনোদিনই শেষ হবে না, এবং ওই 5 জনই থাকবেন, 6th মেম্বার পার্মানেন্ট মেম্বার হবে। এবং এর পাশাপাশি ওই ঘোষণায় তারা বলেছেন যে এমনকি যে মাল্টিল্যাটারাল যেসব ইকোনমিক ইনস্টিটিউশন আছে, সেগুলোতেও বাংলাদেশ আর ভারত একসাথে লবি করবে। বলতে চাই যে দ্বিপাক্ষিক সম্পর্ক কিন্তু উভয় পক্ষের লাভের কারণেই হয়, এবং লাভ তার সকলেই খোঁজে। দেখেন, বাংলাদেশের সৃষ্টির কারণে এবং বাংলাদেশ যে ধরনের সুযোগ সুবিধা ভারতকেও দিতে পেরেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে, এটা কিন্তু ভারতের একটা বিরাট প্রাপ্তি।
বিশাল একটা প্রাপ্তি। এবং এখন যে ট্রানজিট দিয়েছে এটা কিন্তু ভারতের একটা বিশাল প্রাপ্তি। আপনি যদি অঙ্কের হিসাব করেন, টাকা পয়সার হিসাব করেন, এই যে নর্থ চিকেন নেক দিয়ে এখন নিতে হচ্ছে না, তারা বাংলার উপর নিতে পারে, এটা কিন্তু ভারতের জন্য অর্থনৈতিকভাবে একটা বিরাট প্রাপ্তি। এটা বাংলাদেশের প্রতি তাদের একটা কৃতজ্ঞতা থাকা প্রয়োজন, হয়তো আছে। আমার কথা হচ্ছে যে এই সফর থেকে আমি অতিরিক্তভাবে হতাশ হব না, এবং আমি মনে করি যে এটা আরেকটা বিল্ডিং ব্লক, কারণ দ্বিপাক্ষিক সম্পর্ক ইজ এ পার্ট অফ এ প্রসেস, এটা একটা কোনো ঘটনা নয়। আমি আজকে একটা ইয়েতে দেখেছি যে এটা জাম্প স্টার্ট করা যায় না, এটাকে আস্তে আস্তে গড়ে তুলতে হয়, এবং সেইভাবে বোধহয় এটা গড়ে উঠবে। আমি আশা করি যে এই সফর থেকে আমরা হয়তো ভবিষ্যতে আরো কিছু ইতিবাচক দেখতে পারবো। অসংখ্য ধন্যবাদ শামসুল মোবিন চৌধুরী, নাসিম ফেরদৌস, আমি আবুল একটা হাসান জিনিস চৌধুরী। একটু এড করতে চাই, কোনো কিছুই জিরো সাম দেখা উচিত না। আমরা বলি ভারত চীন, টুডে ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট ট্রেডিং পার্টনার অফ চায়না। চায়নার সাথে তাদের বিশাল কোঅপারেশন হচ্ছে কিছু, এই রিলেশনশিপ তারা দুইটা দেশই ম্যানেজ করবে ইকুয়ালি। বাংলাদেশ যে একটা সুন্দর পদক্ষেপ মাননীয় শেখ হাসিনার নেতৃত্বে নিয়েছেন, যে আমাদের ইমিডিয়েট নেবার, এটা তো একটা মানে উন্মাদের মতো কাজ হবে বন্ধুত্ব না রাখা। একই সাথে চীনের সাথে একটা স্ট্র্যাটেজিক রিলেশনশিপ, এই দুইটা একটা অসাধারণ কাজ। আমি আশা করব এই সফর কিছুটা হলো ইন এ ওয়ে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হোক, সেই পদ্ধতিকে এন্ডোর্স করছে। অসংখ্য ধন্যবাদ আবুল হাসান চৌধুরী। দর্শক, আপনারা জানেন আমরা শেষ করি কোনো এক জনপদের মানুষের সাফল্যের গল্প দিয়ে। ঘাস আর গাছ রোপণ করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রুক্ষ পরিবেশকে প্রকৃতির সবুজ শ্যামলে রূপ দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থীরা। দেখে আসি তাদের কাজ। সালে সবুজের পথে আর রনন নামে দুটি সংগঠনের কর্মীদের নিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঘাস আর চারা গাছ রোপণ শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ। মাত্র ৩ বছর পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখন সবুজের সমারোহ। প্রথম দিকে যখন এসেছিলাম ভার্সিটিতে তখন কিন্তু হেঁটে গেলে পরে মানে চারপাশে শুধু রোদ খাখা করতো, কিন্তু আস্তে আস্তে গাছগুলো যখন বড় হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা ছায়া দেখতে পাচ্ছি বা একটা শীতল একটা পরিবেশ কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি। গাছ লাগাবো, গাছ লাগানোর ফলে বিশ্ববিদ্যালয়কে আরো সবুজ শ্যামলে ভরিয়ে তুলবো। আমাদের স্বপ্ন আছে বিশ্ববিদ্যালয়টিকে বৃক্ষময়, পরিপূর্ণ বৃক্ষময় করে তোলার। আমরা সেই উদ্যোগেই এগিয়ে চলছি। গাছের প্রতি ভালোবাসা থেকেই দাপ্তরিক কাজের বাইরে স্বেচ্ছাশ্রমে এ কাজে সারথি হয়েছে বিশ্ববিদ্যালয়ের 5 কর্মচারী। প্রতিনিয়ত গাছে পানি দেওয়া এবং গাছ দেখাশোনা এবং গাছের আগাছা পরিষ্কার, গোড়া পরিষ্কার, এই সবগুলো কাজ আমরা নিজেরাই করতেছি। বিভিন্ন প্রকারের গাছ এখানে কোয়ালিটি আছে, তার মধ্যে কিছু ওষুধি গাছ আছে, আমাদের কিছু আমের গাছ আছে। গাছ লাগাচ্ছি, এটা তো আমাদের একটা আনন্দ, অন্যরকম আনন্দ, যে আনন্দটা বলে প্রকাশ করা সম্ভব নয়। বিভিন্ন প্রতিষ্ঠান আর ব্যক্তির কাছে চারা গাছ, বাঁশ ও সার নিয়ে এ পর্যন্ত 100 প্রজাতির ফলজ, বনজ, ঔষধি 30,000 গাছ রোপণ করেছে সংগঠন দুটি। আমি আসলে এখানে সমন্বয়কের কাজ করেছি বা উদ্যোগের কাজ করেছি। আমাদের শিক্ষক, শিক্ষার্থী, আমাদের কর্মচারী, আমাদের এখানে বাইরে যারা সহযোগিতা করেছেন, তাদেরই আসলে চেষ্টার ফল হচ্ছে এখন এই বিশ্ববিদ্যালয়ে 30,000 গাছ। বিশুদ্ধ ঝিরি বাতাসে দুলবে সবুজ পত্রপল্লব, ছায়া সুশীতল, প্রিয় প্রাঙ্গণ হবে প্রশান্তির আশ্রয়। এমনই এক স্বপ্ন চোখে ক্লান্তিহীন বৃক্ষরোপণে সহযোগিতা করে চলেছেন শিক্ষক শিক্ষার্থীরা। রতন সরকার, ডিবিসি নিউজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। দর্শক, আপাতত বিদায় রাজকাহন থেকে। প্রতিদিন রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।